ফারাক্কাবাদ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস, রাজনীতি আর পরিবেশের এক জটিল সমীকরণ, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ফারাক্কাবাদ নিয়ে সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য এবং এর পেছনের দাবিগুলো একদম নিরপেক্ষভাবে খতিয়ে দেখব। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। ভারতে নির্মিত ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বেশ কঠিন এবং সরাসরি একটি কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জোরালো বক্তব্যের মাধ্যমেই মূলত বহু পুরানো এই বিতর্কটি আবারও নতুন করে সামনে এসেছে। এই তীব্র দাবির পেছনের যুক্তিগুলো আসলে কি? পুরো বিষয়টি খুব সহজে বুঝতে আমরা তিনটি ধাপে আলোচনাটি এগিয়ে নেব। প্রথমে সাম্প্রতিক বিবৃতি, এরপর দাবি করা পরিবেশগত প্রভাব এবং সবশেষে এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে চলুন প্রথম অংশ অর্থাৎ বর্তমান বিবৃতি এবং ফারাক্কা ইস্যুটি দিয়ে শুরু করা যাক। সাম্প্রতিক এই আলোচনার সময়কালটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের ১৫ই মে অর্থাৎ ঐতিহাসিক ফারাক্কা দিবসের ঠিক একদিন আগে বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিবৃতিটি দেন। একটি ঐতিহাসিক দিনকে সামনে রেখে দেওয়া এই বক্তব্যটি পুরো ইস্যুকে আরও অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। ৫৪ সংখ্যাটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়। বিবৃতিতে সুনির্দিষ্টভাবে দাবি করা হয়েছে যে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাদ দেওয়া হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহে বাধা দেওয়ার এই অভিযোগটি মূলত বর্তমান বিতর্কের একদম কেন্দ্রে রয়েছে। এবার আসা যাক দ্বিতীয় অংশে। এখানে আমরা দেখব এই বিবৃতির আলোকে পরিবেশগত এবং ভৌগোলিক বিপর্যয়ের দাবিগুলো আসলে কী। রাজনৈতিক বিবৃতির সাথেই কিন্তু উঠে এসেছে বেশ কিছু মারাত্মক পরিবেশগত সংকটের কথা। বলা হচ্ছে একতরফাভাবে পানি সরিয়ে নেওয়ার কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল নাকি ক্রমশ মরুভূমি হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু নিষ্ফলা জমি আর তীব্র প্রাকৃতিক ভারসাম্যহীনতা। সবচেয়ে বড় অভিযোগ হল এই পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্যই রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার একটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক, ২ কোটি। অন্যান্য আনুষঙ্গিক প্রতিবেদন থেকে পাওয়াই তথ্যটি সত্যিই ভাবিয়ে তোলার মতো। বলা হচ্ছে উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষ সেচের পানির অভাবে মারাত্মকভাবে ভুগছেন। শুধু কাঠামোগত একটা পরিবর্তনের কারণে এত বিপুল সংখ্যক মানুষের জীবনজীবিকার ওপর যে বিরূপ প্রভাবের কথা বলা হচ্ছে তা এক কথায় ভয়াবহ। মূল সংকটটা আসলে এখানেই। পানির এই ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হওয়াটাকে কিন্তু শুধু নদীর পানি কমে যাওয়া হিসাবে দেখা হচ্ছে না, বরং সংবাদটিতে একে পরিবেশগত মানদণ্ড উপেক্ষা করে তৈরি হওয়া একটি চরম প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরা হয়েছে। আলোচনার শেষ অংশে আমরা নজর দেব ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সাথে জড়িত রাজনৈতিক দোষারোপের দিকটায়। এই পরিস্থিতির শেকড় খুঁজতে গেলে আমাদের কিছুটা অতীতে ফিরতে হবে। বর্তমান বিবৃতিটির দাবি অনুযায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল, যা নাকি পরে আর বন্ধই হয়নি। অন্যদিকে ঠিক ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানী এর প্রতিবাদে একটি ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন। আর সেই ঘটনার পর থেকেই ফারাক্কা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ পায়। এখানে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক অবস্থান দেখতে পাচ্ছি। একদিকে তৎকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি জনমত অগ্রাহ্য করে পরীক্ষামূলকভাবে এই বাঁধ চালুর সুযোগ দিয়েছিল, আর অন্যদিকে মাওলানা ভাসানীর পদক্ষেপ, যিনি আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিস্যার দাবিতে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমেছিলেন। বর্তমানের রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে কিভাবে অতীতকে ব্যবহার করা হচ্ছে, এটি তারই একটি চমৎকার উদাহরণ। আর এই পুরো ঐতিহাসিক প্রেক্ষাপটের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৬ই মে, যাকে আমরা ফারাক্কা দিবস হিসাবে জানি। ৪৯ বছর আগে গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে লাখো মানুষ যে ঐতিহাসিক মিছিলে অংশ নিয়েছিল, দিনটি তারই স্মৃতি বহন করে। বর্তমানের রাজনৈতিক বক্তব্যগুলো মূলত এই দিনটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে, যা অতীত আর বর্তমানের মাঝে একটা শক্ত সেতুবন্ধন তৈরি করেছে। আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণটি থেকে আমরা দেখতে পেলাম যে কিভাবে ঐতিহাসিক ক্ষোভগুলো অবিরতভাবে বর্তমানের রাজনৈতিক আলোচনাকে রূপ দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, অভিন্ন পানি সম্পদের এই চরম সংকট সমাধানে আমাদের আঞ্চলিক কূটনীতি আগামী দিনে ঠিক কোন পথে এগোবে? এই উত্তরটি হয়তো নির্ধারণ করে দেবে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং পরিবেশগত কূটনীতির ভবিষ্যৎ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।